তারা তাদের সংগঠনের পরিচয়টা এতদিন দেয়নি, এখন মনে করেছে যে এখন পরিচয়টা দেওয়া উচিত সবকিছু অনুকূলে, এই জন্য তারা দিয়েছে। এটা একান্তই তাদের ব্যাপার। আমার মনে হয় পরিচয় তখন দিলে আন্দোলনটা এত জোরদার হতো না। শিক্ষক হিসেবে তো সবাই আমাদের ছাত্র, এবং এটা মনে না করতে পারলে তো আমি শিক্ষক না। গত 2-3 দিন আগ থেকে আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন, তাদের মধ্যে একজন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, আরেকজন আছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি। তো একই সময় তারা ছাত্র শিবিরের রাজনীতিও করেছে গোপনে, আবার সমন্বয়কের দায়িত্বও পালন করেছে। এই বিষয়টিকে স্যার আপনি কীভাবে দেখছেন? এটা খুব জটিল প্রশ্ন। সেটা হলো যে এটা ঘটনা তো সত্য, ঘটনা সত্য, এবং এটা তো প্রচার মাধ্যমে আসছে এখন যে তারা তাদের সংগঠনের পরিচয়টা এতদিন দেয়নি, এখন মনে করেছে যে এখন পরিচয়টা দেওয়া উচিত সবকিছু অনুকূলে, এই জন্য তারা দিয়েছে। তো আমি মনে করি এটা একান্তই তাদের ব্যাপার। আমি তো আর ছাত্র রাজনীতি এভাবে করি না, আমাদের শিক্ষকদের পক্ষে করা উচিতও না। শিক্ষক হিসেবে তো সবাই আমাদের ছাত্র, এবং এটা মনে না করতে পারলে তো আমি শিক্ষক না। তো আমি মনে করি এটা একান্তই তাদের ব্যাপার। তারা এক সময় ওইটা মনে করেছে আন্দোলনে থাকা উচিত, পরিচয় দেয় নাই। আমার মনে হয় পরিচয় তখন দিলে আন্দোলনটা এত জোরদার হতো না। এখন আবার পরিচয় দিচ্ছে, তারা মনে করতেছে আমাদের ভূমিকা রাখা উচিত। এটা একান্তই তাদের ব্যাপার। বাকিটুকু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান, এটির পর আমরা দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাস, হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে একটা অংশ, বেশ একটা অংশ জোর দাবি জানাচ্ছেন। আবার একটা অংশ বলছেন যে না, সুন্দর একটি রাজনৈতিক, সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক পরিবেশ থাকতে হবে। এ বিষয়ে স্যার আপনি কি মনে করেন? আসলে কি ছাত্র রাজনীতি বন্ধ হওয়া দরকার, নাকি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হওয়া দরকার? দেখেন, একটা মাথায় যদি ব্যথা হয়, মাথা কেটে ফেলা কিন্তু এটা সমাধান না, বরং চিকিৎসা করা দরকার। ছাত্র রাজনীতি ইদানিংকালে আমরা দেখে মনে হয় এটা পচা, দুর্গন্ধ। ছাত্র রাজনীতি মানে গণরুম করা, ছাত্র রাজনীতি মানে এক দল থাকা, অন্যদেরকে বের করে দেওয়া। ছাত্র রাজনীতি মানেই হলো চাঁদাবাজি করা, লুটতরাজ করা, তাই না? আসলে ছাত্র রাজনীতি আমরা দেখছি, আমাদের স্বাধীনতা যুদ্ধ কারা আনছে, ভাষা আন্দোলন কারা করছে, সেগুলি ছাত্র রাজনীতি ছিল না? এখনও তো পজিটিভ রাজনীতি হচ্ছে, এবং এই যে একটা স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করলো, এটা তো ছাত্র রাজনীতিই করেছে। বিধায় বন্ধ করে দেওয়া কোনো সলিউশন না, বরং এটার জন্যে কি করা যায় সেটা চিন্তা করা উচিত। পজিটিভ জিনিস করবে। ছাত্র রাজনীতি কী করবে? অসুস্থ হলে তার রক্তের ব্যবস্থা করবে। ছাত্ররা আন্দোলন করবে কি নিয়ে? যে হলগুলিতে ভালো সেমিনার লাইব্রেরি চাই, তাই না? তারা রাজনীতি করবে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা চাই। তারা ছাত্র রাজনীতি করবে যে আমাদের হলে এই সমস্যা, খাওয়ার সমস্যা, সেটা দিতে হবে। দেশে যখন উল্টাপাল্টা কিছু হবে, বেআইনি কিছু হবে, তারা তার প্রতিবাদ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অন্য বিশ্ববিদ্যালয় থেকে। রাজনীতি একদম নিষিদ্ধ করে দেওয়া, তাহলে আমার মনে হয় এটা কোনো পদ্ধতি না, এটা পরিত্রাণের কোনো উপায় না, বরং এটাকে কল্যাণের জন্য ব্যবহার করতে হবে। ছাত্র সংগঠনগুলো যাতে মারামারি না হয়, মারামারি যারা আগে করবে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে দৃষ্টান্ত হয়ে থাকে। সবাই ভাই ভাই হয়ে, ভাই বোন হয়ে থাকে, ক্যাম্পাসগুলোতে থাকবে এবং একসাথে আড্ডা দিবে মধুর ক্যান্টিনে। আলিয়া কৌমি যে দ্বন্দ্ব একটি আছে, আমরা দেখি যে বড় বড় ওলামায়ে কেরামরাও আলিয়া কৌমি দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং সমালোচনাটা শুধু ইসলামের বিপক্ষেই যায়। এই বিষয়টি এখনও কি চলমান থাকা উচিত কি না? আর আরেকটি প্রশ্ন এটার সাথে, সেটি হলো যে বাংলাদেশে ইসলামিক দলগুলো যারা আছে তাদের মধ্যে ঐক্য সম্ভব কিনা এবং ঐক্য হওয়া দরকার কিনা, আপনি কি মনে করেন? ঐক্য সম্ভব এবং খুবই দরকার। এবং ওলামায়ে কেরামের বিভক্তি, এটা তো আমাদেরকে কষ্ট দেয়। এবং আমি এটা প্রায়ই বলি যে একজন মিশরীয় পণ্ডিত বাংলাদেশে পড়াতেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে, ওনার নাম সৈয়দ সাপ্তি। তিনি বলতেন, ইত্তেফা ওলামা বাংলাদেশ আল্লাহ ইয়াত্তাফিক। বাংলাদেশের আলেমরা এই ব্যাপারে একমত হয়েছে যে তারা একমত হবে না। তো এটা হয়তো আমরা বলি, শুনি, হাসি, কিন্তু ব্যাপারটা তো ঠিক না। কারণ ইসলাম তো ঐক্যের কথা বলে, এবং মুসলমানদের ক্যাবলা একটা, রাসূল একজন,
কিতাব একটি, স্রষ্টা একজন, ঐক্যের তো সব এলিমেন্ট আছেই, তাই না? বিভেদ কেন? আমি মনে করি বিভেদ অনেক কমে আসছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও জিরো লেভেলে নেমে আসবে। ঐক্য খুব দরকার, এবং এটা নিয়ে আমাদেরকে অনেকের কাছে প্রশ্ন মুখোমুখি হতে হয়, কোনো জবাব দিতে পারি না। তো আলিয়া কাওমি, এটা তো ভিন্ন ধারাটা পড়াশোনা হতেই পারে, তাই না? এ দেশের উন্নয়নে, এ দেশের নৈতিকতা শিক্ষায় আলিয়া মাদ্রাসার যেমন ভূমিকা আছে, কাওমি আলেমদের ছাত্রদেরও ভূমিকা আছে। কারো ভূমিকাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমি সবার কাছে আমার পথ থেকে আরজ করব, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা পারস্পরের প্রতি সৌহার্দ্য দেখান, শ্রদ্ধাবোধ দেখান, পরস্পরকে ভালোবাসেন, দাওয়াত দেন, একসাথে বসেন, খান। দূরত্ব হওয়ার যে জিনিসগুলি সেগুলি সামনে আইনেন না, তাই না? আমাদের ঐক্যের জায়গাগুলি তো বেশি, এবং একটা কথা অন্যের মনে ব্যথা দিবে, আপনি না আনলে যদি চলে, সেটা উত্থাপন করেন না আপনি। এটা আমার পক্ষ থেকে, আমার জায়গা থেকে আমি রিকোয়েস্ট করতে চাই সব ভাইদের প্রতি। আপনিও হয়তো জানেন, অতি সম্প্রতি আমরা দেখেছি যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব যিনি ছিলেন, গত আমলে যিনি ছিলেন, উনি ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পর উনিও পালিয়েছিলেন, আমরা গণমাধ্যম থেকে জেনেছি। তো সম্ভবত গত শুক্রবার উনি আবার ফিরে এসেছিলেন, এবং বাইতুল মোকাররম মসজিদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, এবং ধর্ম মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন বর্তমানে, ডক্টর আফম খালেদ স্যার, তো অনেকেই ওনার ব্যাপারে সমালোচনা করছেন যে উনি জাতীয় মসজিদের মতন একটি জায়গায় এখনও খতিব নিয়োগ দিতে পারেননি। এটা কি আসলে ওনাদের ব্যর্থতা কিনা? এবং এই যে একটি ঘটনা ঘটে গেল মুফতি রুহুল আমিনকে নিয়ে, এই ব্যাপারে স্যার আপনি কি মনে করেন? না, বাইতুল মোকাররম তো আমাদের জাতীয় মসজিদ, এবং বাংলাদেশের মানুষ তো অনেক কিছু মসজিদে দেখতে চায় না, চেয়ার মারামারি করবে, এক গ্রুপ আর গ্রুপকে ধাওয়া দিবে, এটা মসজিদে হবে কেন? তো এতদিন যিনি ছিলেন রুহুল আমিন সাহেব, উনি কোনো না জানিয়ে এভাবে হঠাৎ করে ঠিক খুতবা দেওয়ার সময় এসে উপস্থিত হলেন আরও কিছু লোকজন নিয়ে, এটা উনি ঠিক করেননি। এবং ধর্ম মন্ত্রণালয়েরও উচিত ছিল দ্রুত একজন যোগ্য খতিব নিয়োগ করা। এদেশে যোগ্য লোকের কোনো অভাব নাই, 100তে 100 লোক সাপোর্ট দিবে এরকম আলেম বাংলাদেশে পাওয়া যাবে না কোনোদিন। কিন্তু মানে জ্ঞানের দিক থেকে, এলেমের দিক থেকে, কথাবার্তার মধ্যে ব্যালেন্স আছে, নিজে সুন্না তাবেদার, এরম লোক দেখে নিয়োগ দিয়ে দেওয়া উচিত আমি মনে করি। তো বাইতুল মোকাররমে যা হয়েছে এগুলি আমরা প্রত্যাশা করি না, এগুলি করা উচিত না, এটা আমি এক দাগে বলবো আর কি। খালিদ সাহেব খুব উঁচু মানের আলেম, এবং উনি কিন্তু আলিয়া এবং কাওমি ধারার মধ্যখানে একটা ভালো একটা সম্মানের জায়গায় উনি আছেন। ওনার আন্তরিকতা ভালো ঐক্যের ব্যাপারে। তো আশা করি যে উনি হয়তো যাচাই বাছাই করতেছেন, ভালো একজন খতিব নিয়োগ হয়ে যাবে ইনশাআল্লাহ। বড় মাপের আলেম হবেন এবং উদার মনের হবেন। ওনার কাছে কাওমি আলিয়া আলাদা দৃষ্টিভঙ্গি থাকবে না। ইভেন কাওমি আলিয়ার বাইরেও তো দেশের মুসল্লি আছে না, সবাইকে উনি ধারণ করবেন, বিরাট হৃদয়ের অধিকারী হবেন, এবং কারো দাবেদার হবেন না, সাহসী হবেন, হক কথা বলবেন, এরম আলেম চাই। আপনি স্যার আগামী নির্বাচনে কারা সরকার গঠন করবে বলে আপনি মনে করেন? ইসলামিক দল যারা করে তারা যদি এক হয় তারা করতে পারবে, নাকি অন্য দল? আপনার এটা বলা তো মুশকিল, এবং এটা অন্য লোকেরা যেভাবে জবাব দিবে আমার তো সেভাবে জবাব দেওয়ার ঠিক না। তবে ইসলামী শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী, তাদের ভালো সম্ভাবনা আছে। কিন্তু ইসলামী শক্তিকে যে মানুষ ভোটও দেয়, রাষ্ট্র পরিচালনা তো সহজ জিনিস না, তাদের একটা প্রস্তুতি থাকা দরকার। সকল সেক্টরে যোগ্য লোক দরকার আছে, কথা বুঝতে পারছেন? ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা যদি যাইতে চান, আপনাকে ইসলাম দেখাইতে হবে, জাস্টিস দেখাইতে হবে। তো সেই ধরনের লোক তো তৈরি হইতে হইব। এই তো মানুষই সিদ্ধান্ত নিবে, কিন্তু আমি মনে করি যে সামনের নির্বাচনে মানুষ সে সুযোগটা পাবে, যেটা বিগত অনেক বছর পায়নি। যে কেউ নির্বাচন করতে পারবে, নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারবে, নির্বিঘ্নে ভোট দিতে পারবে, এবং ভোটটা সঠিকভাবে গণনা হবে। আমি মনে করি এটা হবে ইনশাআল্লাহ।
স্যার সর্বশেষ যে সরকারি ক্ষমতায় আসুক, আমি মনে করি আওয়ামী লীগ থেকে শিক্ষণীয় আছে, আগের সরকার থেকে। সকল ধর্মের প্রতি তো সমান ব্যবহার করতেই হবে। হ্যাঁ, ইভেন ইসলামী দলগুলিও যদি ক্ষমতায় আসে, তাদেরকেও এটা মাথায় রাখতে হবে। এটা বৈচিত্র্যের দেশ, এখানে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইভেন শিখও আছে। সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাই তার তার ধর্ম পালন করার সুযোগ দিতে হবে। এটা ইসলামেরই কথা, ইসলামেরই শিক্ষা। কোনো হানাহানারি ভেদাভেদ ইসলামে বৈধ না, এবং এটা আশকারা দেওয়া উচিত না কারণ। হিন্দু ভাইরাও আমাদের ভাই। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে, এই দুষ্টামি থেকে, এই ক্ষুদ্র মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। কোরআন হাদিসের কোথায় আছে অমুসলিম হলে তারা শেষ করে দাও? কোথাও নাই। বরং আপনার ঈমান কতটা মজবুত এটা অনেকটা প্রমাণিত হবে যে আপনি মানুষকে কত ভালোবাসেন। তারা সবাই মানুষ, রক্তে মাংসের মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছেলেরা, বিশেষ করে ছাত্ররা নিহত হয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা এবং ছোট ছাত্ররাও আমরা দেখেছি যে স্কুলের ছাত্ররাও নিহত হয়েছেন। একটি দাবি উঠেছিল যে তাদেরকে বীর উপাধি দেয়া রাষ্ট্রীয়ভাবে। এটাকে আপনি কি মনে করেন স্যার? এখন যদি দেওয়া দরকার হয় তাহলে এখনও কেন অন্তর্বর্তীকালীন সরকার এটা করছে না? এটা আমি মনে করি দেওয়া উচিত। এত বড় একটা পরিবর্তন, অভ্যুত্থান, যারা রক্ত দিল, জীবন দিল, তাই না? এবং আমরা সেটার ফল ভোগ করছি। এটা দেওয়া উচিত আমি মনে করি। এই সরকার হয়তো না বলে নাই, তো চিন্তা করছে, সব কিছু লিস্ট নিতে হবে না, গোছাতে হবে না, সেটা হয়তো করছে, করা উচিত। এটা করলে হবে কি, অদূর ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে অন্যরা উদ্বুদ্ধ হবে। এগুলি হওয়া উচিত। প্রত্যেকটা ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া উচিত, মন্দ কাজের জন্য তিরস্কারের ব্যবস্থা থাকা উচিত। দীর্ঘদিন ধরেই আমাদের পার্বত্য অঞ্চলগুলো নিয়ে নৈরাজ্য চলছে, বিশেষ করে অতি সম্প্রতি কয়েকদিন ধরে ওখানে বেশি আন্দোলন হচ্ছে। আমরা বিভিন্ন গণমাধ্যম ভিডিওগুলোতে দেখেছি যে তারা ওখানে বলছে যে বাঙালি সরাও, সেনাবাহিনী সরাও, বিভিন্ন কথা বলছে। পাহাড়ি ছাত্র এবং পাহাড়ি যে অন্যান্য জনসংখ্যা রয়েছে তারাও এই দাবি তুলছেন। এটা কি স্যার আপনি কি মনে করছেন? না, বাঙালি সরাবে কেন? পার্বত্য 3টি জেলা, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এর তো যুগ যুগ ধরেই এই ঝামেলাগুলো তো আগে ছিল না। বাঙালিও ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠী ওরাও ছিল, এবং সহমর্মিতা সৌহার্দ্যের মাধ্যমে সুন্দরভাবে বসবাস করেছে। সামনের দিকেও এটাই বসবাস করতে হবে। যারা বিচ্ছিন্নতা বিশ্বাস করে, যারা গণ্ডগোল লাগাইতে চায়, আমার মনে হয় যেন তারা তওবা করে ফিরে আসা উচিত। হ্যাঁ, এটা বাংলাদেশেরই অংশ, ওখানে মিলেমিশেই থাকতে হবে। কোনো ধরনের বিপর্যয়, গণ্ডগোল এগুলোর চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। বাঙালিদেরকেও সহনশীল হতে হবে, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, উপজাতি আছে, তাদেরকেও শান্তি, সহমর্মিতা, সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, মিলেমিশে থাকতে হবে। ছোট্ট দেশ, আবার কত বিভক্তি, আবার কত ছোট ছোট, আবার কত গ্রুপ হবে, এগুলি থেকে দূরে আসতে হবে। কি হয়েছে সেগুলি আমি উল্লেখ করতে চাই না, কিন্তু সবাইকে বলবো মিলেমিশে থাকুন, ঐক্য সৃষ্টি করুন, সৌহার্দ্য সৃষ্টি করুন। এটি একটা সুন্দর যে ওই জায়গায় সবাই আছে, সবাই থাকে,